এদিকে বিদ্যুৎ সংকটে সন্ধ্যায় প্রধানমন্ত্রী গাড়িবহরে হামলা, তারেক রহমানকে তেলের মধ্যে চুবাইতে চায় সাধারণ জনগণ। এবার জাতীয় সংসদে আওয়ামী লীগের পক্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধোলাই করলেন রুমিন ফারহানা। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাস ঘেরাও করেছে সাধারণ জনতা, আক্রমণ হয় তারেক রহমানের উপর বগুড়ার রাজপথে। নয়তোবা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। ভোট দিয়ে পাশ করেছি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবে না, ছেলে মানুষগুলো বৈশা থাকবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। এখন এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় বিপদে পড়বে ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে। আই হ্যাভ এ প্ল্যান এমনভাবে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে, যে প্ল্যান বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট, নোটিশ নাম্বার 878। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে, নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে, আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে, বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে, সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে, ডেইলি স্টার প্রথম আলো ভাঙা হয়েছে, চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে তীব্র বৈষম্য আছে এবং সর্বোপরি আছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। গত 1.5 বছর আগে চট্টগ্রামে মব করে যেই লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখন পর্যন্ত হয়নি। মাননীয় স্পিকার, নয়তোবা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। ভোট দিয়ে পাশ করেছি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবে না, ছেলে মানুষগুলো বৈশা থাকবো। এইভাবে যদি দেশের ভোগান্তি হয়, আমি একজন অসুস্থ মানুষ, আমার পা ভাঙা নিয়ে আমার এখানে আসতে সিরিয়াল দিতে হচ্ছে ভোট 6টার সময়। এটা কি সম্ভব? দিন দিন এরকম সম্ভব? তেলের দামও বাড়াইছে, তেলের এরকম সিন্ডিকেট করতেছে, এটা কোনো মানে হয় না। একটা কিছু করুক, তেল তো নাকি বারবার বলে যে পর্যাপ্ত আছে, তেল থাকলে নাকি খাওয়ার জন্য রেখা দিচ্ছে না এদের বাড়িতে নিয়ে যাবো, সেগুলো কন্টিনিউ করে ফেলাক। এখন এই যে 12টা থেকে কেন দিব? সবসময় আগের মতন করে দিই। এটা কেন করবে? এই যে মানুষগুলো, এই যে পুরুষ মানুষগুলো, বিশেষ করে আমরা নয় মহিলারা গৃহিণী, এই পুরুষগুলো কাজে পুরুষ না, আর 1 ঘন্টা বসে থাকলে 1000 টাকা করে যদি লস হয়, এক একটা পুরুষ 5 ঘন্টা করে বসে থাকে। এই সরকার কি দিব? এই লস দিব সরকার? হ্যাঁ, সরকার কি এই লসটা দিব? সেটা সরকারকে জিজ্ঞেস করেন। ভোট দিয়ে পাশ করেছি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবে না, ছেলে মানুষগুলো বসে থাকবো। আমাদের সংসার নেই, আমাদের কাজ না করলে আমাদের ঘরে ভাত আসবো না, তেলের আশায় বসে থাকতে কাজে যেতে পারে না, এটা কোনো কথা হয়েছে না? তা তো কোনো সুযোগ নাই যে মহিলাদের জন্য একটা সাইড দিচ্ছি যে ওইখানে মহিলারা যাবে, সেটাও তো করতেছে না। পুরুষদের সাথে মহিলারাও সিরিয়াল ধরে ধাক্কায় নিতে হইতেছে।
আপনি কি বাম কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? না আমি বলি নাই, কারণ দেয় না বলে লাভ আসছে, দেয় তো না। সিস্টেম থাকলে না হয় আমি বলতাম, সবার বেলায় তো একই রুলস করতেছে না। তো যদি এরা লেখাও দিত যে মহিলারা বা অসুস্থ যারা আছে তারা এক সাইড নিব, তাও তো হয়তো। পুরুষ হোক বা সে মহিলা হোক, অসুস্থ একটা মানুষ থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, তারও কিন্তু আইসা ভোর 6টায়। এই যে মানুষগুলা কিন্তু এখন আসে নাই, এরা 5টায় 4টায় আসছে ঘুম ভাঙা, এত আরামের ঘুম ভাঙা কাজে যাইতে হইব, সংসার চালাইতে হইব, এই জন্য আইসা বসে আছে। তাহলে এটার কি কোনো প্রতিকার হইব না? তেলের দামও বাড়াইছে, তেলে বলতে বারবার বলতেছে তেল আসতেছে প্রতিদিন, তেল গিলা কই যাচ্ছে? আমার চাওয়া এই ভোগান্তি বন্ধ করুক খুব তাড়াতাড়ি, এটা সহ্য হচ্ছে না। নয়তো বা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেবো। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের সংসদে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদকে উত্তপ্ত রাখবে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রেসার এই সরকার নিতে পারবে না, সেটা আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতাদর্শ কিংবা তার আদর্শ কিংবা ব্যক্তিগতভাবে তাকে আপনারা অপছন্দ করতেই পারেন, কিন্তু ক্ষমতাকে বারবার প্রশ্নবিদ্ধ করা, ক্ষমতাকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখানো, ক্ষমতার মসনদকে তর্কের মধ্যে রাখা, এই কাজটা ব্যারিস্টার রুমিন ফারহানা করে গেছে। আওয়ামী লীগের শাসনামলে 17 বছর ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মেইনস্ট্রিম মিডিয়াতে নিজেকে উত্থাপন করেছে, নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গভীর সমালোচনা করেছে, কঠিন সমালোচনা করেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এখন এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় বিপদে পড়বে ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে। গত কয়েকদিন থেকে দেখছিলাম গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করতেছে, ওই দলে যোগদান করতেছে, সেই দলে যোগদান করতেছে। এটা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা অলরেডি ডয়েচে ভেলেতে তিনি বলে দিয়েছেন তিনি আপাতত কোনো দলে যোগদান করছেন না। এটা ব্যারিস্টার রুমিন ফারহানার একটা চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি যে ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করেছেন, এখন যদি অন্য কোনো দলে যোগদান করেন সেই ইমেজটা থাকবে না, তার যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে সেটা থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য, তাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য সমর্থকরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কারণ সেই অঞ্চলে চাইনি বিএনপি ক্ষমতায় আসুক। আর ব্যারিস্টার রুমিন ফারহানার মারাত্মক জনপ্রিয়তা আছে, কারণ তার পিতা একজন ভাষা সৈনিক অলি আহাদ, এই জায়গা থেকে তার একটা সিম্পেথির জায়গা তিনি পেয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সংসদে যেই বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য সম্পূর্ণ শেষ করার পূর্বেই সরকার সংসদে তার মাইক্রোফোন সুইচ অফ করে দিয়েছিল, সেই বক্তব্যটা প্রিয় দর্শক আপনাদের দেখা উচিত। আমি জানি অনেকে দেখেছেন ইতিমধ্যে, তারপরেও আবার একটু দেখেন। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে, তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে, 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, এই 4টা মন্ত্রী, আরো একটা আছে স্বাস্থ্যমন্ত্রী, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এরা সম্ভবত সবসময় নেশার ঘুরে আচ্ছন্ন থাকে, এরা সবসময় নেশাগ্রস্ত থাকে, এরা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। কেন বলছি দেখেন, কয়েকটা সংবাদের হেডলাইন দেখেন। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 9% কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 9% কমে গেছে, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার গতকাল প্রজ্ঞাপন জারি করে তেলের দাম বাড়িয়েছে। জ্বালানি মন্ত্রী সে বলতেছে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য। বিশ্ববাজারে 9% তেলের দাম কমে গেছে, কিন্তু সরকার প্রতি লিটারে 20 টাকার মতো তেলের দাম বাড়িয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মন্ত্রীদের অবস্থা। সিলিন্ডার গ্যাস, এলপিজি গ্যাস গত 17 দিনের ব্যবধানে 570 টাকা গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ এক প্রজ্ঞাপন দেখলাম, মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশ হয়েছে, বাড়লো এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 1940 টাকা, 12 কেজির সিলিন্ডার 1940 টাকা মূল্যে আপনাদেরকে কিনতে হবে। এখন আপনাদের রান্নার চুলা জ্বলবে না, মধ্যবিত্ত যারা আছেন তাদের রান্নার চুলা জ্বলবে না, এটা বুঝাই যাচ্ছে। এবং এই সিলিন্ডার গ্যাসের দাম আরো বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে, এটা কমবে না। বাংলাদেশের ডিএপি সার কারখানা, একটা মাত্র ডিএপি সার কারখানা
সেটা বন্ধ হয়ে গেছে। বাসের ভাড়া, বাসে 64%, লঞ্চে 1.5 গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর মাই কান্ট্রি। আই হ্যাভ এ প্ল্যানের চমৎকার বাস্তবায়ন চলতেছে বাংলাদেশের বর্তমান সংসদে। বর্তমান সরকার চমৎকার ভাবে বাস্তবায়ন করছে। আমাদের কার্ড বাবা, আমাদের তেল বাবা, আমাদের জ্বালানি বাবা, আমাদের স্বাস্থ্য বাবা, আমাদের সার বাবা, আমাদের শিশু মুক্তিযোদ্ধা, তিনি চমৎকার ভাবে তার প্ল্যান বাস্তবায়ন করছেন। এমন প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে, বাংলাদেশের মানুষ হাহাকার করতেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি একটা আহ্বান থাকবে, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন ঠিক আছেন, আপনি সমালোচনা করে যান। আপনি তো সবসময় ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আপনার এই চরিত্রের কারণে আপনাকে ভালো লাগে। আপনি কোন দল করেন কোন দল করেন না সেটা দেখার বিষয় না, কিন্তু এই সরকারের অপকর্ম, এই সরকারের স্বজনপ্রীতি, এই সরকারের অনিয়ম, এই সরকারের দুর্নীতি, এই সরকারের সবকিছু তুলে ধরতে হবে। বাংলাদেশের স্টক মার্কেট থেকে 3,000 কোটি টাকা গায়েব। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড 3,000 কোটি টাকা মূলধন হারিয়ে ফেলেছে। কে চুরি করলো এই টাকা? এখন তো কোনো দরবেশ বাবা স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে না, তাহলে কে টাকাটা চুরি করলো? 3,000 কোটি টাকা হঠাৎ করে হারিয়ে গেল। এগুলোর প্রশ্নের উত্তর আমরা জানি না। আই হ্যাভ এ প্ল্যান এমন ভাবে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে, যে প্ল্যান বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি। কোন সেক্টরটা ভালো আছে আমাকে একটু বলেন আপনারা, কোন সেক্টর স্বাভাবিক আছে? শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ নাই, শিক্ষার্থীরা ক্লাসে ঠিকঠাক মতো যোগদান করতে পারতেছে না। কৃষকের সার নাই, কৃষকের সেচের জন্য বিদ্যুৎ নাই, তেল নাই। যারা যানবাহন চালায় তাদের জন্য জ্বালানি নাই, তারা যানবাহন চালাইতে পারে না, তাদের পরিবার না খেয়ে থাকে। হসপিটালে হামের টিকা নাই, হসপিটালে যাবতীয় সরঞ্জাম নষ্ট, হসপিটালে আইসিইউ সংকট, সিসিইউ সংকট। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জ্বালানি মন্ত্রীর যেই কাজ, সেই কাজ বাদ দিয়ে সে বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জাতীয় সংসদে সরকার দল কিংবা বিরোধী দল কোন নেতা একবারের জন্য বাংলাদেশের এই সংকটগুলো নিয়ে কথা বলেছে? বলে নাই। তারা আছে এটা সংশোধন করতে হবে, এই বিল উত্থাপন করতে হবে, এটার নাম পরিবর্তন করতে হবে, এটার আইন সংশোধন করতে হবে, এইসব নিয়ে পড়ে আছে। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার যে বিপর্যস্ত অবস্থা, এইসব নিয়ে ভাবার মতো সময় তারেক রহমানের নাই। বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, তারেক বাবার দরবারে সব পাগলের মেলা জমে গেছে। এই পাগলরা হয় সিদ্ধি খায়, না হয় সারা রাত নেশা করে, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসদে গিয়ে আবুল তাবুল বকে। তাদের আচার আচরণ, তাদের কথা বলার ধরন, তাদের সবকিছু দেখে এটা বুঝাই যায় বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আমি আগে বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, আপনাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা এই সর্বনাশী সরকারের হাত থেকে রক্ষা পাবেন না। যদি রক্ষা পেতে চান, আরো একটা গণ অভ্যুত্থান প্রয়োজন, এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হলো গত রাতে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বললেন শেখ হাসিনার সঙ্গে তার ভার্চুয়াল মিটিং হয়েছে। কি কথা হলো জিএম কাদেরের সঙ্গে শেখ হাসিনার? এই মুহূর্তে যখন নানা পক্ষ আওয়ামী লীগ নিয়ে নানা রকমের আলোচনা চলছে, আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়ার কথা চতুর্দিক থেকে যখন আলোচিত হচ্ছে, তখন জিএম কাদেরের সঙ্গে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। তাহলে কি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কোনোভাবে আগামীতে তাদের রাজনীতির ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে? চলুন, কি বললেন জিএম কাদের, কতটুকু বললেন, কতটুকু বলতে চাইলেন না একটু বুঝি, এবং তার ওই মানে শব্দ প্রয়োগের মাধ্যমে কতটুকু বোঝা যায় সেটা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি ব্যাপারটা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার কথা হয়েছে, এটা প্রথমবারের মতো জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে গত রাতে স্বীকার করেছেন। এই বৈঠকটা, ভার্চুয়াল এই বৈঠকটা কবে হয়েছে সেই দিন তারিখ তিনি বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ কথা হয়েছে, মিটিং হয়েছে। কি কথা হয়েছে? সেই কি কথা হয়েছে প্রশ্নে তিনি বলেছেন যে কুশল বিনিময় হয়েছে, কেমন আছি কেমন আছেন তিনি, এই কুশল বিনিময় হয়েছে, এছাড়া কিছুই নয়। মানে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা সেই প্রশ্ন জিএম কাদের যেভাবে এড়িয়ে গেছেন, তাতে স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে জিএম কাদেরের যে টেলিকনফারেন্স কিংবা ভার্চুয়াল মিটিং, সেটা অবশ্যই একটা পরিকল্পনার অংশ, এবং নিশ্চিত করেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, বর্তমান নাম্বার, কিংবা শেখ হাসিনা যে বিদেশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেন বলে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় দাবি করেছে, সেগুলো তো জিএম কাদেরের জানা থাকার কথা নয়। তার মানে কলটা ওই দিল্লি থেকেই এসেছে বলেই ধারণা করা যেতে পারে। আর দিল্লি থেকে যদি কলটা জিএম কাদেরের কাছে আসে, তাহলে সেটা যে কুশল বিনিময়ের জন্য নয়, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। এটা যে রাজনৈতিক আলাপ, এবং এই মুহূর্তে বর্তমান সরকার আসার পরে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরতে দেবে কিনা, এরই মাঝে পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে শেখ হাসিনার প্রত্যার্পণের আবার দাবি করেছেন, সেটা ব্যাপারে ভারত খুব একটা পজিটিভ সিগন্যাল দেয়নি। এরকম একটা মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, সেটা জিএম কাদেরের সঙ্গে হয়তো কৌশলগত কোনো আলোচনা হয়েছে। খুব মানে সম্প্রতি মানে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আগামী কিছুদিনের মধ্যে যদি জাতীয় পার্টির কোনো মুভমেন্ট, কোনো বক্তব্য, কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি, তাহলে এই কথার সূত্র ধরে এটুকু অন্তত বলা যাবে যে শেখ হাসিনা এবং জিএম কাদের খুবই
গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করেছেন, যেখানে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে জাতীয় পার্টি কি ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপার থাকতে পারে। আরেকটা বড় ব্যাপার থাকতে পারে যেটা খুবই আলোচনা হচ্ছে এবং দিল্লিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে মিটিং করেছেন সাকিব সহ আরও 6 জন, মোট 7 জন এমপির সঙ্গে মিটিং করেছেন শেখ হাসিনা। সেখানে কি কি দিক নির্দেশনা দিয়েছেন এরকম খবরগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সেখানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ এসেছে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেই ব্যাপারগুলো আওয়ামী লীগের নেতাদেরকে বলছেন শেখ হাসিনা। ঠিক সেই মুহূর্তে জিএম কাদেরের সঙ্গে এই বৈঠকে নিশ্চিত করেই সেই এজেন্ডাতেও আলোচনা হবে। যদি আওয়ামী লীগের বর্তমান অবস্থান যতটুকু শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, যদি বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেয়, নিষেধাজ্ঞা যদি তুলে না নেয় এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন এবং পেশাজীবীদের বিভিন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে আওয়ামী লীগের কী কৌশল হবে, আওয়ামী লীগ কীভাবে বিএনপি যেন ওই নির্বাচনগুলোতে হেরে যায় সেই কৌশল প্রয়োগ করবে এবং সেই কৌশলের সঙ্গে জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করার বিষয়গুলোও আলোচনা হতে পারে। জিএম কাদের শুধু বলেছেন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তিনি গতকালকে যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিস্ট বলা এবং একসময় ছাত্রলীগ ফ্যাসিস্ট ছিল, কিন্তু এনসিপির গতকালকের বক্তব্য, এনসিপির আহ্বায়কের যে ছাত্রলীগ করলেও সমস্যা নেই, এনসিপি করতে পারবে, সেই প্রসঙ্গে জিএম কাদের বলেছেন যে এটা ডাবল স্ট্যান্ডার্ড। তিনি বলছেন যে এনসিপি করলেই তার আর কোনো দোষ থাকবে না, না করলেই সে ফ্যাসিস্ট হবে, এটা দ্বিচারিতা, এটা ডাবল স্ট্যান্ডার্ড, এই রাজনীতি টিকবে না। তিনি বলছেন যে এই যে রাজনীতির যে নীতি, এই নীতি টিকবে না, এই রাজনীতিকে তারা টিকাতে পারবে না। তারা মূলত আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোট ব্যাংকের দখল নিতে চায়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এনসিপি সম্পর্কে তিনি বলছেন তাদের মূলত টার্গেট হচ্ছে এই মুহূর্তে তো বিএনপির ভোট ব্যাংকে তারা হানা দিতে পারবে না, জামাতের ভোট ব্যাংকে হানা দিতে পারবে না, কারণ জামাত তাদেরই পার্ট। সুতরাং এখন ফাঁকা ফিল্ডে আওয়ামী লীগের ভোট ব্যাংক, জাতীয় পার্টির ভোট ব্যাংক, এগুলো তারা দখলে নিতে চায় এবং দখলে নিতে চায় বলেই এতদিন তাদের চোখে যারা ফ্যাসিস্ট ছিল তারা এখন ভালো হয়ে যাচ্ছে, তাদের দলে যোগ দিলে তারা সমস্ত দায় থেকে মুক্তি পেয়ে যাবে এবং সেই আশ্বাস দিয়ে তাদেরকে দলে ফেরানোর যে নগ্ন চেষ্টা হচ্ছে এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলছেন এবং এই রাজনীতি টিকবে না বলছেন। এখন আপনি কি অনুমান করতে পারেন, মানে এটা একটা এই তথ্যটাই একটা বড় খবর যে শেখ হাসিনা জিএম কাদের ভার্চুয়াল মিটিং হয়েছে, যেটা বাংলাদেশের কোনো নেতার ক্ষেত্রে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রফেসর ইউনূসের আমলে যদি হতো তাহলে নিশ্চিত করে জিএম কাদের এই সাক্ষাৎকারে এরকম বক্তব্য দিতে পারতেন না, তিনি এই বক্তব্য দিতে ভয় পেতেন। তার মানে প্রফেসর ইউনূস বিদায়ের পরে বিএনপি সরকারের আমলে তিনি এই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের একটা বড় গুরুত্ব রয়েছে। প্রফেসর ইউনূসের আমলে এই বক্তব্য যদি ওই সময় যদি মিটিং হতো এবং সেই সময় যদি তিনি এই স্বীকারোক্তিটা দিতেন, তাহলে বড় ধরনের রোষানলে তাকে পড়তে হতো যে দিল্লি থেকে জিএম কাদেরের জাতীয় পার্টিকে বাংলাদেশকে অস্থিতিশীল বানানোর জন্য শেখ হাসিনা কাজে লাগাচ্ছেন এবং জিএম কাদের সেই দোসরের ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল বানানোর চেষ্টা করছে। মেটিকুলাস ডিজাইনে হয়তো প্রফেসর ইউনূসের পুলিশ জিএম কাদেরকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এই তথ্য বের করারও চেষ্টা করতেন। এখন অপেক্ষাকৃত রাজনৈতিক পরিবেশ ভালো, গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে এবং গণতান্ত্রিক সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাক, এটা আমরা প্রত্যাশা করি। যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু ওই ডাবল স্ট্যান্ডার্ড যেন না থাকে যে আমার পক্ষে যে আসবে সে ভালো, আমার বিপক্ষে যে থাকবে সে খারাপ, সে ফ্যাসিস্ট। যাদেরকে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হলো তাদের কোটি কোটি সমর্থককে একসাথে নিষিদ্ধ করে দেওয়া হলো, অথচ আজকে বলা হচ্ছে যে আমার দলে আসলে সে দল করতে পারবে, সমস্যা নেই। এই ব্যাপারগুলো থেকে বাংলাদেশের রাজনীতি মুক্তি পাক, এটা আমাদেরও প্রত্যাশা। দর্শক, আপনার কাছে স্পেশালি কি মনে হয় শেখ হাসিনা জিএম কাদেরের এই বৈঠকটাতে কি কথা হতে পারে স্পেশালি, কিংবা এর পরে কি কি সিম্বল আমরা দেখতে পারি? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।